প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আলোচনার বিষয় পাশ্চাত্য সাহিত্য তত্ত্বের অন্তর্গত অ্যাবসার্ডবাদ। প্রথমেই বলে রাখি যে অ্যাবসার্ডবাদ বিষয়টি অত্যন্ত জটিল এবং অতি বিশদে এটি আলোচনা করার জন্য দীর্ঘ পরিসর প্রয়োজন। এই অডিওটি শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই অতি সংক্ষেপে ক্ষুদ্র পরিসরে অ্যাবসার্ড তত্ত্ব সম্পর্কে আলোচনার একটি রূপরেখা তৈরি করার প্রচেষ্টা মাত্র। এটা আমরা যারা শুনব অডিওটি সেটি মনে রাখব। শুরু করা যাক। অ্যাবসার্ড এই শব্দটির অর্থের সন্ধানে যদি অভিধানের কাছে যাওয়া যায় তাহলে আমরা দেখতে পাব যে বিভিন্ন অভিধানে এই অ্যাবসার্ড শব্দটির মোটামুটি কাছাকাছি অর্থই দেখাচ্ছে। আমি যদি শুরু করি কেমব্রিজ ডিকশনারির মানে দিয়ে, সেখানে আমরা পাব অ্যাবসার্ড ডেফিনেশন স্টুপিড অ্যান্ড আনরিজনেবল অর সিলি ইন আ হিউমেরাস ওয়ে। যদি মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি দেখি তাহলে দেখব দ্য মিনিং অফ অ্যাবসার্ড ইজ রিডিকিউলাসলি আনরিজনেবল, আনসাউন্ড অর ইনকংগ্রুয়াস, এক্সট্রিমলি সিলি অর রিডিকিউলাস। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই অ্যাবসার্ড শব্দটির সঙ্গে যুক্তিহীনতা, বুদ্ধিহীনতা এবং তার পাশাপাশি হাস্যরসের একটা গভীর সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে আবিধানিক অর্থের দিক থেকে। বাংলায় আমরা খুব সহজে ভাবতে পারি তাহলে যে অ্যাবসার্ড শব্দটির কাছাকাছি উদ্ভট শব্দটি, অর্থাৎ যা কিনা আমাদের পরিচিত যে যুক্তি জগৎ তার সঙ্গে মেলে না, কার্যকারণ সম্পর্ক রহিত যে বিষয়গুলো সেগুলোকেই আমরা উদ্ভট বা অ্যাবসার্ড বলে মনে করতে পারি। কিন্তু অ্যাবসার্ডবাদ বা অ্যাবসার্ড তত্ত্বের দিকে যখন আমরা যাব তখন আমাদের মনে রাখতে হবে যে এই আবিধানিক অর্থের বাইরে গিয়ে একটি নির্দিষ্ট সময় পরিসরে নির্দিষ্ট অর্থের খোঁজ আমরা সেখান থেকে খুঁজে বার করতে পারি। যে বছর বুদ্ধদেব বসুর কবিতা ভবন থেকে জীবনানন্দ দাশের এক পয়সায় একটি সিরিজের বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রকাশিত হচ্ছে, অর্থাৎ 1942 সাল, সেই বছরে একজন ফরাসি আলজেরীয় দার্শনিক আলবেয়ার কামু তিনি একটি বই ফরাসিতে লিখছেন যার ইংরাজি নাম দি মিথ অফ সিসিফাস। কি ছিল সেই বইতে? এক কথায় বলতে গেলে এই বইটিতে কামু আত্মহনন নিয়ে কথা বলেছেন একটি সুবিখ্যাত গ্রিক পুরাণের গল্পকে ব্যবহার করে। প্রথমে সেই গল্পটি জেনে নেওয়া যাক। আমরা প্রায় সবাই সিসিফাসের নাম শুনেছি। আমরা জানি যে গ্রিক পুরাণের এই চরিত্রটিকে ঈশ্বর অভিশাপ দিয়েছিলেন। সেই অভিশাপটি ছিল খুব অদ্ভুত। একটি গোল পাথরকে রোজ একটি পাহাড়ের চূড়োয় তাকে রেখে আসতে হবে। খুব স্বাভাবিকভাবেই যে মুহূর্তে সে পাহাড়ের চূড়োয় গোল পাথরটিকে ঢালু পথ বেয়ে রেখে আসবে, পর মুহূর্তেই সেই গোল পাথরটি ঢালু পথ বেয়ে আবার মাটিতে নেমে আসবে। তখন তাকে আবার সেই গোল পাথরটিকে পাহাড়ের চূড়োয় রেখে আসতে হবে। এইভাবে অনন্তকাল ধরে সিসিফাস একটি গোল পাথরকে ঢালু পথ বেয়ে পাহাড়ের চূড়োয় রেখে আসবে, পাথরটি গড়িয়ে পড়বে, আবার সে সেই পাথরটি রেখে আসবে। এইভাবে একটি বৃত্তাকার পথে অক্লান্তভাবে সিসিফাস এই কাজ করে যাবে। এই কাজের অর্থ কি? আমরা যদি বাইরে থেকে ভাবি যে একজনের অভিশাপ মৃত্যু হতে পারে, একজনের শাস্তি যাবজ্জীবন কারাবাস হতে পারে, নানান রকমভাবে আমরা শাস্তি সম্পর্কে একটা প্রাক নির্দিষ্ট ধারণা পোষণ করি। কিন্তু শাস্তির অর্থ একটি গোল পাথরকে রোজ পাহাড় চূড়োয় রেখে আসা এবং পাথরটি গড়িয়ে গেলে আবার তাকে রেখে আসা, একই কাজ অক্লান্তভাবে বৃত্তাকারভাবে করে যাওয়া,
এ কিসের শাস্তি? এই জায়গাটি থেকেই আলবেয়ার কামু যে দর্শনের কথা বলতে চাইলেন, যে অনুভূতির কথা বলতে চাইলেন, সেই অনুভূতিকে পরবর্তীকালে ব্যাখ্যা করা হচ্ছে ফিলোসফি অফ অ্যাবসার্ড বলে। বিখ্যাত ফরাসি দার্শনিক জাঁ পল সার্ত্রে 1945 সালের একটি লেখায় জানাচ্ছেন, আমি কোট করছি, কামুস ফিলোসফি is a philosophy of the absurd. For him, the absurd arises from the relation between man and the world, between man's rational demands and the world's irrationality. The themes which he derives from it are those of classical pessimism. I do not recognize the absurd in the sense of scandal and disillusionment that Camus attributes to it. What I call the absurd is something very different. It is the universal contingency of being which is, but which is not the basis of its being. The absurd is the given, unjustificable, primordial quality of existence. সার্ত্রের এই কথাগুলি থেকে যদি মূল বক্তব্যটিকে আমরা বাংলায় ভাবি, তাহলে বিষয়টি এই রকম দাঁড়ায় যে কামুর দর্শন প্রকৃতপক্ষে অ্যাবসার্ডিটির দর্শন, এবং এই যে অ্যাবসার্ডিটি, যার আবিধানিক অর্থ আমরা যুক্তিহীনতা, একটা বুদ্ধিহীন বোকা বোকা হাস্যাস্পদ বিষয়, এইভাবে আমরা আবিধানিক অর্থে দেখলাম, সেই কার্যকারণ সম্পর্কহীনতাটা আসলে উঠে আসছে যে দুটি মেরুর সংযোগহীনতা থেকে, যে দুটি বিষয়ের সংযোগহীনতা থেকে। সেই বিষয়গুলির মধ্যে একটিতে দাঁড়িয়ে আছে মানুষ, অপরটিতে এই বিশ্ব। অর্থাৎ সহজ কথায় বললে হয় যে কামুর দর্শন আমাদেরকে বোঝাতে চাইছে যে এই বিশ্বে, এই পৃথিবীতে মানুষের অস্তিত্ব, মানুষের বেঁচে থাকা, মানুষের টিকে থাকা আসলে অর্থহীন, যুক্তিহীন। মানে মানুষের অস্তিত্বের কোনো মানে নেই, মানুষের বেঁচে থাকা অর্থহীন, যুক্তিহীন। একটি মানুষ কেন বেঁচে আছে তার কোনো অর্থ আমরা খুঁজে পাব না। এই মূল বিষয়টির ওপর ভিত্তি করে যদি আমরা অ্যাবসার্ডবাদের একটি দিককে তুলে ধরার চেষ্টা করি, তাহলে সেখানে কেন্দ্রবিন্দুতে থাকবেন আলবেয়ার কামু। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, 1942 সালে এই বইটি যখন লেখা হচ্ছে, তার ঠিক 1 বছর পরেই আমরা জাঁ পল সার্ত্রের একটি বিখ্যাত বই পাব, যার নাম বিইং অ্যান্ড নাথিংনেস, এবং যে বইটি আসলে অস্তিত্ববাদের সঙ্গে যুক্ত, এক্সিস্টেন্সিয়ালিজমের সঙ্গে যুক্ত। সুতরাং এই অ্যাবসার্ডবাদকে বোঝার জন্য অস্তিত্ববাদ বা এক্সিস্টেন্সিয়ালিজমের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অন্তত মূল ফরাসি ধারাটি, অর্থাৎ যার কেন্দ্রে রয়েছেন সার্ত্রে, সেটি বোঝা অত্যন্ত আবশ্যক। অ্যাবসার্ডবাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই অস্তিত্ববাদ বা এক্সিস্টেন্সিয়ালিজম। যেহেতু এখানে মূল আলোচনাটি অ্যাবসার্ডবাদ নিয়ে, সেই জন্য আমি এক্সিস্টেন্সিয়ালিজম নিয়ে এখানে আলোচনা করছি না। আমি অনুরোধ করব যে আমার আরেকটি ভিডিও অস্তিত্ববাদের ওপরে, এক্সিস্টেন্সিয়ালিজমের ওপরে রয়েছে, সেটি উৎসাহীরা শুনে নিতে পারেন। এবং অস্তিত্ববাদের ওপরে ভিডিওটি শোনার পরেই অ্যাবসার্ডবাদের ওপরেই ভিডিওটি শোনাটা জরুরি।
তা না হলে হয়তো বোঝার ক্ষেত্রে কিছু সমস্যা থেকে যেতে পারে ছাত্রছাত্রীদের। আবারও বলছি যে এই অডিওটি শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্যই করা হচ্ছে, যারা একদম বাংলা ভাষায় পড়াশুনো করছে এবং অস্তিত্ববাদ বা অ্যাবসার্ডবাদের একদম মূল বক্তব্যটি খুব সহজ সরল ভাষায় বুঝে নিতে চাইছে। খুব বিখ্যাত তাত্ত্বিক বা যারা এই বিষয়ে অত্যন্ত পণ্ডিত মানুষ, আমি বিনীতভাবে জানাচ্ছি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি নয়। এটি খুব সহজ সরলভাবে সরলমতি ছাত্রছাত্রীদের জন্যই তৈরি করা হয়েছে। তো এবার আসা যাক অ্যাবসার্ডবাদের মূল বক্তব্যে। আগেই বললাম যে কামুর ওই বিখ্যাত লেখাটি দি মিথ অফ সিসিফাস, যেখানে এই সিসিফাসের গল্পটি দিয়ে কামু আত্মহননের বিষয়টিকে ব্যাখ্যা করতে চাইছেন। তো এই যে আত্মহননের কথা বললাম, তার ঠিক আগে এই বইটির প্রথম চ্যাপ্টারে ফার্স্ট অধ্যায়তেই কামু কিন্তু জানিয়েছেন যে আত্মহত্যাই হচ্ছে আসলে একটি গুরুতর দার্শনিক সমস্যা। অর্থাৎ এই যে একটা মানুষ, তার বেঁচে থাকার কোনো মানে নেই, এই জায়গায় যখন একজন মানুষ পৌঁছে যাচ্ছে, অর্থাৎ এই মর পৃথিবীতে সে নিজের বেঁচে থাকার কোনো মানে খুঁজে পাচ্ছে না, তখন তার প্রাথমিকভাবে কি মনে হবে যে নিজের অস্তিত্বকে সে অনস্তিত্বে পরিণত করে। মজার কথা হচ্ছে কামু এই কথাগুলো বলছেন 1942 বইতে, কিন্তু 1943 বিইং অ্যান্ড নাথিংনেসে ছাত্রেও কিন্তু এই মানুষের না হয়ে যাওয়া, নাথিংনেস, শূন্যতা, এই জায়গা নিয়ে কথা বলছেন। তো সুতরাং আবারও বলছি যে অস্তিত্ববাদের সঙ্গে এই অ্যাবসার্ডবাদ ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালটা দেখব যে তার ঠিক আগে, পূর্বে, প্রথম বিশ্বযুদ্ধের পরে 1929 বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, দ্য গ্রেট ডিপ্রেশন যাকে আমরা বলে থাকি, সেটি দেখা যাচ্ছে। এবং একটি বড় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পরেই আরেকটি বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে, এই রকম একটা পরিস্থিতি কিন্তু আমরা 20 শতকের 3 দশকের মাঝামাঝি সময় থেকেই বুঝতে পারছি যে অনতি বিলম্বে আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হবে। এবং বিশ্বযুদ্ধ মানেই কিন্তু মানুষের অস্তিত্বের ওপরে একটি বড় প্রশ্নচিহ্ন পড়ে যাওয়া। অর্থাৎ একটি যুদ্ধ যখন শুরু হয় তখন মানুষ, আমরা সবাই জানি যে মৃত্যু খুবই অদ্ভুত একটি বিষয় এবং অনিবার্য, এবং কখন যে মৃত্যু আসবে সেটা আমরা কেউ বলতে পারি না। কিন্তু তাও যখন দেশে যুদ্ধ লাগছে, গোটা পৃথিবী ব্যাপী যুদ্ধ লাগছে, তখন একটি মানুষের প্রাণ যে কোনো মুহূর্তেই চলে যেতে পারে। সেই জন্য এই আশঙ্কা থেকেই আমরা দেখতে পাবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে এই অস্তিত্ববাদের চর্চা অনেক বেশি বেড়ে যাচ্ছে। অস্তিত্ববাদের আরম্ভ আমরা যদি আধুনিক এক্সিস্টেন্সিয়ালিজমের জন্ম আমরা যদি ধরি সোরেন কিয়েরকেগার্ডের হাত থেকে 19 শতকের মাঝামাঝি সময় থেকে, তারপরে নিৎসে আসছে, তারপরে 20 শতকের গোড়ার দিকে দ্বিতীয় দশকে আমরা মার্টিন হাইডেগারের বই পাচ্ছি বিইং অ্যান্ড টাইম। কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশপাশের সময়ে এই মানুষ নিজের অস্তিত্বকে নিয়ে আবার নতুন করে ভাবতে শুরু করছে এবং নিজের অস্তিত্বকেই সবার আগে রাখছে এক্সিস্টেন্সিয়ালিজম বা অস্তিত্ববাদ। অ্যাবসার্ডবাদ আর এক ধাপ এগিয়ে জানাচ্ছে যে মানুষ তার অস্তিত্বকেই শুধু আগে রাখে তা নয়, স্বার্থধর্মের আগে তার অস্তিত্বকে রাখছে, এসেন্সের আগে এক্সিস্টেন্সকে রাখছে, এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স, ছাত্রের সেই বিখ্যাত কথা, এই সমস্ত কিন্তু পরে আসছে। তারা আগে কামু জানাচ্ছেন যে মানুষের অস্তিত্ব এই পৃথিবীতে চূড়ান্তভাবে যুক্তিজ্ঞানের বাইরে। একটা মানুষ যে বেঁচে আছে, সেই বেঁচে থাকা আসলে অর্থহীন। তাই যদি হয় তাহলে একটি মানুষের শেষ পরিণতি আত্মহনন, কারণ তার বেঁচে থাকাই যদি অর্থহীন হয় তাহলে তার বেঁচে থাকার দরকার কি আছে, প্রয়োজন কি আছে? এই প্রয়োজনীয়তার অভাব থেকেই একটি মানুষ তাহলে সহজেই আত্মহননের পথ বেছে নিতে পারে। কিন্তু বিষয়টি এত সহজ সরল নয়। তার কারণ হচ্ছে এই যে আত্মহননের কথা আমি বলছি, এই আত্মহননের বিষয়টিকে কিন্তু কামু কোনোভাবেই সমর্থন করছেন না। আমি যদি দেখি যে দ্য রেবেল বইটিতে কামু জানাচ্ছেন
যে এই জগৎ সম্পূর্ণ অ্যাবসার্ড এবং মানুষ নিজের কাছে, অন্যদের কাছে, সবার কাছেই একজন আউটসাইডার, বাইরে থেকে বেড়াতে এসছেন, তাহলে এই আত্মহননের মানে এটাই দাঁড়ায় যে এই অর্থহীন অস্তিত্বে কেউ কোনো অর্থ বা মূল্যবোধ খুঁজে পেয়েছে। অর্থাৎ আত্মহত্যাকে কোনোভাবেই একটা অর্থ প্রদান করছে, মানে প্রদান করছে, যেটা দিয়ে এই অ্যাবসার্টের সামগ্রিক চরিত্রকে অস্বীকার করা যাচ্ছে। আবার আরেকটি হচ্ছে যে এই সামগ্রিক যে অ্যাবসার্টের প্রসঙ্গ, সেখানে আত্মহত্যা একটা সম্ভাব্য ব্যাপার, যে আত্মহত্যা করতে পারে, কিন্তু এই দুটোর মধ্যে যাবতীয় যুক্তিগ্রাহ্য সম্পর্ককে ধ্বংস করা হচ্ছে এবং যেটা ভাবা হচ্ছে যে সেটা হচ্ছে আত্মহত্যা সব কিছুকে মিশিয়ে দিতে পারে, মিলিয়ে দিতে পারে, নস্যাৎ করে দিতে পারে, সেরকম বিষয়টা নয়। এই যে আমরা ভাবছি যে জীবনটাই অ্যাবসার্ড, ঠিক তারই মতো আত্মহত্যা কোনো একটা মূল্যবোধ বা আদর্শকেই সূচিত করছে। অর্থাৎ আমি কিছু পাইনি, সেই জন্য আমি আত্মহত্যার পথে এগিয়ে যাচ্ছি। আসলে এই দুটো বিষয় নয়। আসলে কামু জানাচ্ছেন যে এই যে মানুষের যে একটা সঙ্গতিপূর্ণ মনোভাব টু অ্যাডাপ্ট টুয়ার্ডস দ্য অ্যাবসার্ড, সেখানে এই অ্যাবসার্ডকে সম্পূর্ণ বাতিল করে যাচ্ছে না। এই মেনে নেওয়ার পেছনে একটাই বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে এই অ্যাবসার্ডকে আমি স্বীকৃতি দিচ্ছি। সেই কারণে কামু অ্যাবসার্ডের তিনটে মানের কথা জানাচ্ছেন, যেটা আমরা জানতে পাচ্ছি বিখ্যাত কামু বিশেষজ্ঞ জন ক্রুইকস্যাঙ্কের লেখা থেকে। তিনটে মানে কি কি? একটা হচ্ছে দ্য হোল ট্র্যাজিক প্যারাডক্স অফ দ্য হিউম্যান কন্ডিশন অ্যান্ড অ্যাঙ্গুইশ, যে অ্যাঙ্গুইশের কথা আমরা এক্সিস্টেন্সিয়ালিস্টদের লেখা থেকে জানতে পেরেছিলাম। দ্বিতীয় হচ্ছে হুইচ অ্যাজ এ সোর্স অফ লুসিডিটি উই আর কল্ড আপন টু মেনটেন অ্যাজ ফুললি অ্যাজ উই ক্যান টু প্রডিউস। 3 নম্বর, অ্যান অ্যাটিটিউড অফ রিভোল্ট দ্যাট সামহাউ রিকোয়ার্স আস টু ইউজ অ্যাবসার্ড এগেনস্ট অ্যাবসার্ড। অর্থাৎ এই যে তিনটে মানে, এর পুরোটাই হচ্ছে খুব বিভ্রান্তিকর বিষয়। যেন কামু এর মধ্যে কোনো একটা অস্তিত্বের একটা চাবিকাঠি পেয়েছেন, কিন্তু সেটা ঠিক কোথায় আছে সেটা তিনি খুঁজে পাচ্ছেন না। সেই জন্য নিজের জন্য তিনি একটা লিপ অফ ফেথ তৈরি করছেন। বিষয়টিকে যদি আমরা একটু অন্যভাবে বলি, হয়তো একটু কঠিন করে বলা হয়ে গেল এই জায়গাটি, যে আত্মহনন সহজ কথায় বলতে গেলে অস্তিত্ববাদীদের কাছে, এক্সিস্টেন্সিয়ালিস্টদের কাছে নিজের অস্তিত্বকে তারা সবার আগে যেরকম রাখছে, সেরকমভাবে অস্তিত্বকে বজায় রাখার জন্য তারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অবশ্যই শাস্ত্রে জানাবেন যে সেই সিদ্ধান্তের দায়ভার তার নিজেরই, কিন্তু এই যে স্বাধীনতা উপভোগ করা এবং নিজের অস্তিত্বের জন্য কাজ করা, স্বার্থধর্মের জন্য নয়, এই জায়গাটি থেকে কোনো মানুষ যদি সিদ্ধান্ত করে যে তার এই সময়ের সবচেয়ে উপযুক্ত কাজ আত্মহনন, তাহলে অস্তিত্ববাদীদের মতে সেটাই তার কাজ হতে পারে। কিন্তু কামু বলবেন যে না, এই যে জগৎ অর্থহীন, সেই অর্থহীন বেঁচে থাকার মধ্যে থেকে কোনো মানুষের আত্মহনন সমর্থনযোগ্য নয়। এক কথায় সেটা ভীরুতার কাজ, সেটা কাপুরুষের কাজ। বরঞ্চ এই অর্থহীন বেঁচে থাকার মধ্যে থেকে জীবনের মানে নিজেকে খুঁজে বার করতে হবে, এবং প্রত্যেকটা মানুষের জীবনের মানে আলাদা আলাদা। সেই কারণে আমরা একটা খুব অদ্ভুত উদাহরণ যদি দেখি, আমি আগেও বলেছি আবারও বলছি, যে এই অ্যাবসার্ড তত্ত্ব বা অ্যাবসার্ডবাদ, এই বিষয়টি একটি ধারণা, ভাবনা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুষ্ট হচ্ছে। আমরা কামুর লেখা থেকে এই বিষয়টি দেখতে পাচ্ছি। কিন্তু আমরা আর একটু পরেই এমন অন্তত দুজনের কথা বলবো যাদের লেখাপত্রে এই ধরনের ভাবনা বা ধারণার সন্ধান আমরা আগেই পাচ্ছি, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পাচ্ছি এবং কামুর লেখার আগে পাচ্ছি। তার মধ্যে একজন বাঙালি কবি যার নাম জীবনানন্দ দাশ, যার লেখার মধ্যে আমরা অস্তিবাদী দর্শনও পেয়েছি
এবং তার পাশাপাশি আমরা এই যে অর্থহীনতা, এই অর্থহীনতার সন্ধান আমরা যারা বাংলা নিয়ে পড়াশুনো করেছি তারা প্রায় সবাই, এই কবিতাটি আমাদের কোনো না কোনো সময় পাঠ্য ছিল। কবিতাটির নাম 8 বছর আগের একদিন। এই কবিতাটি যে গ্রন্থে প্রকাশিত হচ্ছে মহাপৃথিবী 1944, কিন্তু যদি আমরা কবিতাটির পত্রিকায় রচনাকাল দেখি তাহলে আমরা দেখব যে এটি কিন্তু প্রায় 8 বছর আগেকার, অর্থাৎ 6-7 বছর আগেকার এই কবিতাটি রচিত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে, মাঝামাঝি সময়, জাস্ট শুরু হয়েছে এরকম একটি সময়। সেই কবিতাটির মধ্যে 8 বছর আগের একদিনের মধ্যে নায়কে আত্মহননের কারণ খুব অদ্ভুত। সে সমস্ত কিছু পেয়েছে, পাওয়ার পরে সে আত্মহত্যা করেছে। আমরা কবিতাটির আলোচনায় যাচ্ছি না, শুধু আমি একটি অব্যয়ের কথা মনে করিয়ে দিচ্ছি সবাইকে যে তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। সে জীবনে সমস্ত কিছু পেয়েছে, হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই, তবু লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে না বলে কবি জানাচ্ছেন তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তো এই যে তাই, একটি লোক আত্মহত্যা করলো কেন, সেই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়। এই কবিতাটির যদি আমরা অস্তিত্ববাদী রিডিং নিই, অর্থাৎ এক্সিস্টেন্সিয়ালিস্ট রিডিংয়ে, আমরা কবিতাটিতে দেখব যে দিনের শেষে গিয়ে এই কবিতাটিতে মানুষের জীবন এবং কীট পতঙ্গ পশু পাখির জীবনের মধ্যে একটা বিভাজন রেখা টানার চেষ্টা করা হয়েছে। এবং ছাত্রের ভাষায় বলতে গেলে ওই এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স আর এসেন্স প্রিসিডস এক্সিস্টেন্স, প্রথমটি মানুষের জন্য, দ্বিতীয়টি অন্য জীবজগতের ক্ষেত্রে প্রযোজ্য। এইভাবে একটি পার্থক্য টানা হয়েছে। যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না কোথাও। অর্থাৎ একটি মানুষ শুধুমাত্র খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য বেঁচে থাকতে পারে না, হ্যাঁ, তার মধ্যে আরও এক বিপন্ন বিস্ময় কাজ করে। এবং এই বিপন্ন বিস্ময়কে অনেকে ছাত্রের ভাষায় ওই অ্যাঙ্গুইজ, উদ্বেগ, এইগুলোর সঙ্গে তুলনা করছে। তো সে যাই হোক, এই কবিতাটি যদি আমরা এই অ্যাবসার্ড তত্ত্বের দিক থেকে ভাবি যে এই মানুষটির আত্মহননের মানে কি ছিল, আসলে কি তার বেঁচে থাকাই কোনো মানে ছিল না? বেঁচে থাকারই কোনো মানে ছিল না, যে কারণে উটের গ্রীবার মতো নিস্তব্ধতা এসে লোকটির কানে কানে যখন বলছে যে যত বেঁচে থাকবে তত জানবে, ফলে মরে গেলে আর এই জানার কোনো দায় নেই, কোনোদিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর। তো এই যে একটা মানুষের বেঁচে থাকা মানে খালি জেনে জেনে তার ভার বহন করা, তাছাড়া আর কিছু বিষয় নেই। এই জায়গা থেকে আমরা কিন্তু এই কবিতাটির একটি অ্যাবসার্ডবাদের রিডিংও কিন্তু, পাঠও কিন্তু, অ্যাবসার্ডবাদী পাঠও কবিতাটি পেতে পারি। আগেও বলেছি যে কোনো নির্দিষ্ট টেক্সটকে এটা এক্সিস্টেন্সিয়ালিস্ট টেক্সট কি এটা অ্যাবসার্ডিটির সঙ্গে সংযুক্ত টেক্সট এইভাবে মনে করা উচিত নয়। একটি টেক্সটের একাধিক পাঠ হতে পারে, অর্থাৎ একই টেক্সটকে আমার মনে হচ্ছে এটি অস্তিত্ববাদী পাঠ সম্ভব, আমি আমার যুক্তি দিয়ে সেটি পাঠ করতে পারি অস্তিত্ববাদী পাঠ। আবার আমার যদি মনে হয় যে এই কবিতাটির মধ্যে অ্যাবসার্ডবাদও রয়েছে, তাহলে আমি সেটাকে অ্যাবসার্ডবাদ দিয়েও করতে পারি। কিন্তু মূল কথা হচ্ছে যে আমি কেন বেঁচে আছি সেটার যেরকম কোনো মানে নেই, উল্টো দিকে এই কবিতাটিতে যে উল্টো দিকটা দেখানো হচ্ছে যে লোকটি কেন মরে গেল, তার কোনো আমাদের পরিচিত জীবনের যে যুক্তিগ্রাহ্য কারণ সেগুলো দিয়ে কোথাও পৌঁছাতে আমরা পারছি না। এটা গেল একটা দিক। দ্বিতীয় যে লেখকের কথা আমি বলবো, কামুর পূর্ববর্তী, তিনি হচ্ছেন ফ্রাঞ্জ কাফকা। আমরা সবাই জানি যে কাফকার অধিকাংশ লেখা মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে, কিন্তু আমি যদি মৃত্যুর আগের লেখা দেখি, অর্থাৎ 1912-14 লেখা যে বিখ্যাত গল্পটি, যেটি 1915 প্রকাশিত হচ্ছে, অর্থাৎ দি মেটামরফোসিস, সেই মেটামরফোসিসের যে নায়ক, সেই নায়ক আবার সকালে উঠে দেখছে যে সে একটি পোকায় পরিণত হয়েছে, অর্থাৎ মানুষ থেকে সে পোকা হয়ে যাচ্ছে। এই গল্পটির সঙ্গেও অনেকে এই অ্যাবসার্ডিটি
অর্থাৎ যুক্তিহীনতা এর সংযোগকে স্থাপন করেন। বা কাফকার যদি অন্য আরেকটি উপন্যাসকে আমরা দেখি, দ্য ট্রায়াল, সেখানে আমরা দেখব যে তার নায়ক জোসেফ কে, তাকে কেন ধরে নিয়ে যাওয়া হচ্ছে, বিচার করা হচ্ছে, তারপরে তার প্রাণদণ্ড দেওয়া হচ্ছে, সেটা সে জানতে পারছে না। অর্থাৎ তার শাস্তি পাওয়ার কারণ কি সেটা তাকে জানানোই হচ্ছে না। এটিও স্বাভাবিক বুদ্ধিতে দেখলে কোথাও গিয়ে অর্থহীন দাঁড়ায়। অর্থাৎ আমাদের পরিচিত যুক্তি জগতের মধ্যে থেকে আমরা এর কোনো অর্থ পাই না। সেই জন্য অনেকেই কিন্তু কাফকার লেখাপত্রর সঙ্গে অ্যাবসার্ডিটিকে সংযুক্ত করেন। তাই যদি করা হয় তাহলে কিন্তু এটা খুবই প্রতিষ্ঠিত হলো যে আলবেয়ার কামুর দি মিথ অফ সিসিফাস 1942-এ প্রকাশিত বইটিকে ধরেই ইউরোপে অ্যাবসার্ডবাদের জন্ম, এটা হয়তো পুরোপুরি ঠিক নয়। তার আগের লেখকদের লেখাপত্রের মধ্যেও আমরা অ্যাবসার্ডিটির সন্ধান পাচ্ছি। শুধু একটা ব্যাপার, যে এই যে অ্যাবসার্ডিটির সঙ্গে আমি বললাম হাস্যরসের সংযোগ আবিধানিক অর্থে আমরা পাচ্ছি, এখানে কিন্তু সেই হাস্যরসের জায়গাটা কোথাও গিয়ে অনুপস্থিত। অর্থাৎ যদি আমরা এইভাবেও ভাবি যে হাস্যরস পুরোপুরি অনুপস্থিত নয়, বরঞ্চ এই সমাজ এবং ক্ষমতা এই উভয়ের বিরুদ্ধে ব্যঙ্গ প্রদর্শন করা হয়েছে। মানুষের অস্তিত্বের যে কোনো মানে নেই, মানুষের অস্তিত্ব যে অর্থহীনতায় পর্যবসিত হচ্ছে, তার পশ্চাতে রাজনৈতিক প্রভুদের যে ক্ষমতায়ন এবং তার অপব্যবহার, সেইটাই কি কোনোভাবে দায়ী নয়? সেটা আমরা দেখতে পাচ্ছি। কোথাও গিয়ে আমরা যদি একজন মার্ক্সীয় তাত্ত্বিক আলথুজারের দুটি শব্দ ব্যবহার করি, আরএসএ এবং আইএসএ, আরএসএর পুরো কথা হলো রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস এবং আইএসএর পুরো কথা হলো ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। এই আরএসএর উদাহরণ আমরা কিন্তু কাফকার দ্য ট্রায়ালে পাচ্ছি, যেখানে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে উপন্যাসের নায়ককে জোসেফ কে, কিন্তু সে একজন সাধারণ মানুষ, সে তার অপরাধের কথাই জানতে পারছে না, সে কি অপরাধ করেছে সেটাই সে জানতে পারছে না, কিন্তু তার শাস্তি হয়ে যাচ্ছে, প্রাণদণ্ড হয়ে যাচ্ছে। বললে হয়তো খুব অনুচিত হবে না, যদিও আমি আগেই বলছি যে টেক্সটটিকে আমি অ্যাবসার্ড টেক্সট বলছি না, যে টেক্সটের কথা এখন বলতে যাচ্ছি। কিন্তু এই যে বিনা বিচারে শাস্তি হয়ে যাওয়া এবং বিচার ব্যবস্থার নামে যে প্রহসন, তাকে ব্যঙ্গ করা কোথাও গিয়ে, এটা আমরা কিন্তু সুকুমার রায়ের হযবরলয় খুব স্পষ্টভাবে দেখতে পাই, যেখানে এই বিচার ব্যবস্থা নিয়ে যে অংশটি সেখানে খুব সুস্পষ্টভাবে আছে এবং শাস্তিটিও খুব অদ্ভুত ন্যাড়া পাচ্ছে, যাকে সাক্ষী দেবার জন্য ধরে নেওয়া হয়েছিল এবং শেষমেশ গিয়ে ফরিয়াদি বিবাদী সবাইকে পাওয়া যাচ্ছে, কিন্তু কোনো আসামি পাওয়া যাচ্ছে না বলে ন্যাড়াকে দিয়ে আসামি সাজিয়ে তাকেই শাস্তি দেওয়া হচ্ছে এবং শাস্তিটি হচ্ছে 3 মাসের জেল এবং 7 দিনের ফাঁসি, যেটি বাস্তবে অসম্ভব। কিন্তু এই যে বিচার ব্যবস্থার প্রহসন, সেটাকে ব্যঙ্গ করা, সেটা কিন্তু কাফকার লেখাতে আমরা পাচ্ছি। এইভাবেও আমরা পড়তে পারি বিষয়টিকে। সুতরাং এই বিষয়টির মধ্যে যথেষ্ট গভীর রাজনৈতিক বক্তব্য রয়েছে, সামাজিক বক্তব্য রয়েছে এবং মানুষের বিচ্ছিন্নতার বোধ। এই বিচ্ছিন্নতার বোধের কথা যদি বলতে হয়, ইউরোপীয় তত্ত্বে অস্তিবাদ যেরকমভাবে একক ব্যক্তি মানুষের অস্তিত্বের কথা বলছে, সেটাকে যদি আমরা উল্টো দিক থেকে ভাবি যে আসলে প্রতিটা মানুষের চারপাশে একটি অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে, ফলে প্রত্যেকটা মানুষের অস্তিত্ব এই পৃথিবীতে থাকলেও তারা নিজেদের কারাগারে বন্দী, কেউ কারুর সঙ্গে কোনো কিছুকে ভাগ করে নিতে পারছে না, নিজের অনুভূতিকে ভাগ করে নিতে পারছে না এবং কোথাও গিয়ে সংযোগহীনতায় পর্যবসিত হচ্ছে। এরই কি নামান্তর আসলে অ্যাবসার্ডিটি নয়? একজন মানুষ এই পৃথিবীতে তার অস্তিত্বকে, তার বেঁচে থাকাকে অর্থহীন ভাবছে, তার মূলে কি এটি নয় যে আসলে সেই মানুষটি তার চারপাশের মানুষের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছে? এই সংযোগ হারিয়ে ফেলার গল্প আমরা তো জীবনানন্দের তারও 8 বছর আগে লেখা, এই 8 বছর আগের একদিনের আগে 8 বছর আগে প্রকাশিত আরেকটি বিখ্যাত কবিতায় দেখি, বোধ, যে কবিতাটিতেও কিন্তু নায়ক বিচ্ছিন্ন,
সে কারুর সাথে নিজেকে মেলাতে পারছে না। এবং এই যে সিসিফাসের গল্পের যে ভিসিয়াস সার্কেল আমরা দেখি, যে চক্রাকার পথে সিসিফাস খালি একই কাজ করে যায়, একই কাজ করে যায়, সেই বোধের নায়কও তো খালি একই কাজ করে যায়। সে জলের মতন ঘুরে ঘুরে একা কথা বলে, এবং ওই মানুষ জন্মায়, বড় হয়, সন্তানের জন্ম দেয়, সে মরে যায়, আবার সেই সন্তান বড় হয়, আরেকজনের জন্ম দেয়। এইভাবেই তো চক্রাকার পথে জীবন এগিয়ে চলে, যার আক্ষরিক অর্থে কোথাও কি কোনো অর্থ আছে? আসলে আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, তাহলে দেখব পদার্থবিজ্ঞানের দিক থেকে এই পৃথিবী, গোটা পৃথিবী এন্ট্রপি, তাপগতিবিজ্ঞান বলছে যে গোটা পৃথিবীর এন্ট্রপি অর্থাৎ আণবিক বিশৃঙ্খলা ক্রমশ বেড়ে চলেছে। মানুষের নিজের জীবনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এই বিশৃঙ্খলা যদি মানুষের সহজাত প্রবৃত্তি হয়ে যায়, সহজাত প্রবৃত্তি হয়, তাহলে মানুষও মানুষের থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে চলেছে। এই সব তত্ত্বের বহু পরে লেখা শক্তি চট্টোপাধ্যায়ের যে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কবিতাটি, সেখানেও তো আমরা এই জাতীয় লাইন পাচ্ছি যে আমরা চিঠি পাবার লোভে একে অপরের থেকে দূরে চলে যাচ্ছি। এই যে দূরে চলে যাওয়া, সংযোগহীনতা, সেই সংযোগহীনতার কথা কোথাও গিয়ে তো অন্য জায়গা থেকেও, যদিও তা সম্পূর্ণ তাৎপর্য পুরোপুরি ভিন্ন, কিন্তু আমরা যদি এই আলোচনার পরিসরে পংক্তিটিকে নিজেদের মতন করে একটু ব্যবহার করার লোভ না সামলাতে পারি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সেই বিখ্যাত লাইনটি, যে হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধোখানি কথা সাঙ্গ নাহি হয়, এই যে পংক্তিটি গানের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীতের পংক্তি, এখানেও তো আসলে উভয় মানুষের মধ্যে সংযোগহীনতার কথা বলা হচ্ছে। এবং যখন যুদ্ধ লাগে, গোটা পৃথিবীব্যাপী যুদ্ধ, তখনই তো আসলে শত্রু শত্রু খেলা, তখনই তো একজন মানুষ আরেকজন মানুষকে সন্দেহের চোখে দেখে। আমরা জীবনানন্দে যদি আবার ফিরে যাই, যে 1946-47 শীর্ষক কবিতায় জীবনানন্দ জানাচ্ছেন যে সকলেই আর চোখে সকলকে দেখে 46-এর দাঙ্গার পরিস্থিতিতে। ফলে দাঙ্গা, যুদ্ধ, বিশ্বাসহীনতা, সংশয়, এই সমস্ত কিছুর উৎপত্তি যদি দুটো বিশ্বযুদ্ধে হয়, তাহলে প্রত্যেকটা মানুষ নিজের চারপাশে একটি অদৃশ্য দেয়াল তুলে নেবে, সেটাই স্বাভাবিক। এবং তখন তার নিজের জীবনকে অর্থহীন মনে হবে, কারণ মৃত্যু অবশ্যম্ভাবী, এবং এই মৃত্যু থেকে এড়ানোর যেরকম কোনো উপায় নেই, সেরকম এই মৃত্যু কখন আসবে সেটিও আমরা জানি না। এবং এই মৃত্যু চিন্তা অনেক বেশি করে কাছে চলে আসছে যখন বিশ্বযুদ্ধ লাগছে। সেই কারণে হয়তো কোথাও গিয়ে এই বিশ্বযুদ্ধের পরিসরে এসে এই অস্তিত্ববাদ কি অ্যাবসার্ডবাদের যে ভাবনা চিন্তা, সেটা আরও বেশি করে শুরু হচ্ছে। আমরা এই অ্যাবসার্ডের কথা যখন বলছি, তখন আমাদের একটি বিষয়কে ভুলে গেলে চলবে না, সেটি হচ্ছে যে এই অ্যাবসার্ডিটি উদাহরণ হিসেবে আমরা যেরকমভাবে কাফকার গল্প উপন্যাসের কথা বলছি, জীবনানন্দের কবিতার কথা বলছি, জীবনানন্দের কবিতার ক্ষেত্রে আমরা আরও সতর্ক হয়ে বলছি যে এই কবিতাগুলি অ্যাবসার্ড কবিতা, এরকম কেউ দাবি তুলছি না। আমরা শুধুমাত্র বলছি যে এই কবিতার কোনো বিশেষ অংশে, কবিতাগুলোর মধ্যে আমরা এই অ্যাবসার্ডিটির উদাহরণ পেতে পারি, ভাবনা চিন্তা পেতে পারি, ধারণা পেতে পারি। তা বলে সমগ্র কবিতাটিকে আমরা অ্যাবসার্ড কবিতা মোটেও বলছি না। কিন্তু কাফকার উপন্যাসকে অনেকেই বলছে, সেগুলো অনেক আগে লেখা। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে কামুর শুধুমাত্র ওই বইটি নয়, ওই প্রবন্ধ বইটি নয়, যে দ্য মিথ অফ সিসিফাস শুধু নয়, আমরা কামুর যে বিখ্যাত উপন্যাস দি আউটসাইডার, তার মধ্যেও আমরা কিন্তু এই অ্যাবসার্ডিটির গল্প দেখতে পাচ্ছি। এবং আমরা মনে রাখব যে কামু কিন্তু নিৎসেকে উদাহরণ হিসাবে ব্যবহার করছেন। দি মিথ অফ সিসিফাস বা দি রেবেল, দুটোতেই কিন্তু কামু নিৎসেকে কোট করেছেন বিভিন্ন ক্ষেত্রে। ফলত আমরা এছাড়া আমরা দি প্লেগের মধ্যেও দেখতে পাচ্ছি কামুর লেখার মধ্যে এই অ্যাবসার্ডিটি রয়েছে। ফলত এই যে সিসিফাস, যে সিসিফাসের গল্প কামু বলছেন, সেই সিসিফাস কামুর কাছে কিন্তু সুখী। সিসিফাস ইজ হ্যাপি,
এই জায়গাটিতেই যাবতীয় সমস্যা। অস্তিত্ববাদীরা বলবেন যে সিসিফাসের পক্ষে কি করে খুশি হওয়া সম্ভব, সুখী হওয়া সম্ভব, কারণ সে তো নিজের অস্তিত্বকে আগে রাখছে না, তার সাত ধর্মটাই আগে চলে যাচ্ছে। কিন্তু অ্যাবসার্ডবাদীরা বলবেন যে এই যে সিসিফাসের কাজ, এই সিসিফাসের কাজটার তো কোনো মানে নেই, ঠিক যেমনভাবে মানুষের অস্তিত্বের কোনো মানে নেই এই পৃথিবীতে, কিন্তু তাই বলে সিসিফাস তো নিজের জীবনকে শেষ করে দেওয়া, হ্যাঁ, বা কোথাও গিয়ে একদিকে হত্যা আরেকদিকে আত্মহত্যা, দুটির কোনোটিই বেছে নিচ্ছে না। সে তো নিজের কাজ করে চলেছে, হতোদ্যম সে হচ্ছে না, সে একই কাজ বারবার করে একই রকমভাবেই করে চলেছে, সেই কারণে সিসিফাস খুশি। কিন্তু এই যে অ্যাবসার্ডের কথা বলছি, সেই অ্যাবসার্ডের উদাহরণ আমরা যদি খুঁজতে যাই তাহলে কিন্তু আমরা অনেকটা বেশি পাবো এই উপন্যাস বা ছোট গল্প বা কবিতার বাইরে গিয়ে, সেটি হলো নাটকে। এবং এই নাটকের ক্ষেত্রে আমরা প্রধানত যে একজনের কথা বলতেই হবে আমাদের, তিনি হচ্ছেন আয়নেস্কো। আয়নেস্কোর একাধিক নাটকে আমরা এই অ্যাবসার্ডিটির উদাহরণ দেখতে পাই। শুধু আয়নেস্কো নয়, আয়নেস্কো ছাড়া আমরা অবশ্যই স্যামুয়েল বেকেটের কথা ভুলে যাব না। স্যামুয়েল বেকেটের বিখ্যাত নাটক আমরা সবাই জানি, ওয়েটিং ফর গোডো। সেই ওয়েটিং ফর গোডোর যে অভিনয়, সেই অভিনয় তুমুলভাবে খুব মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত সমাজে সাহিত্য রসিক, শিল্প রসিক মহলে সমালোচিত হয়েছিল। কারণ এই নাটকের অভিনয়ের সঙ্গে সঙ্গে প্রথাগত নাটক সম্পর্কে দর্শকদের যে প্রত্যাশা, তার কোনো মিল ছিল না। অর্থাৎ নাটকের সংলাপ খুব গভীর হওয়া উচিত, একটি নাটকের অভিনয়, দৃশ্যসজ্জা, সেট, যা যা প্রচলিত ধ্যান ধারণা একটি ভালো নাটক সম্পর্কে সবকটাই ভেঙে দেওয়া হয়েছিল। এবং সর্বোপরি নাটকের বক্তব্য, অভিজাত মানুষজন নাটক দেখতে যাচ্ছেন যে নাটক থেকে কি বার্তা আসছে। দুঃখের বিষয়, এই ওয়েটিং ফর গোডো নাটকের বার্তা হলো এই যে এই নাটকে কোনো বার্তা দেয়া হচ্ছে না। এই যে অর্থহীনতা, বার্তাহীনতা, সংলাপ খুব গভীর বা খুব বিখ্যাত এরকম আমরা বলতে পারি না, চরিত্রায়ন, হ্যাঁ, সেট তৈরি, সমস্ত দিক থেকে এই নাটকটি খুব অদ্ভুত। এবং এই নাটকের যে দুটি দৃশ্য, সেই দুটি দৃশ্যে প্রায় একই জিনিস বলা হচ্ছে কিনা, করা হচ্ছে কিনা, সেটা নিয়েও দর্শকরা, অভিজাত মহল প্রকৃত অর্থে এই নাটকটিকে নিয়ে অত্যন্ত বীতশ্রদ্ধ হয়েছিলেন, তুমুল বিরূপ সমালোচনা হয়েছিল। কিন্তু এই নাটকটি যখন 1957 সালে 19শে নভেম্বর সান ফ্রান্সিসকোয় 1400 দণ্ডিত অপরাধীর সামনে অভিনয় করা হয়েছিল, তখন কিন্তু এই নাটকটি সম্পর্কে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। কারুর বক্তব্য হচ্ছে এটি আসলে সমাজ, কারুর বক্তব্য হচ্ছে গোডো প্রকৃতপক্ষে আউটসাইডার। এই বিষয়টি আসলে আমাদের বোঝায় যে আসলে এই যে ছক ভাঙা, নাটকের মধ্যে ছক ভেঙে দেওয়া, প্রাক নির্দিষ্ট পূর্ব পরিকল্পিত ধ্যান ধারণাকে ভেঙে দেওয়া, সেটি আসলে এই নাটকের মূল জায়গা থেকে সরে আসা নয়, নাটককে ভেঙে চুরে নতুন করে তৈরি করা। ঠিক যেমনভাবে অ্যাবসার্ডিস্টরা বলবেন যে জীবনের মানে নেই, কিন্তু কোনো ব্যক্তি মানুষকে তার জীবনের মানে নিজেকেই তৈরি করতে হবে, সেইভাবে একটি নাটকের কোনো সাধারণ অর্থ নেই সবার জন্য যা প্রযোজ্য, কারণ প্রত্যেকটা মানুষ তো আলাদা। ফলে প্রতিটা মানুষের কাছে এই নাটকটি এমনভাবে নির্মিত হবে যাতে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে নিজের মতন করে বিষয়টিতে পৌঁছতে পারে। সেই কারণে ট্র্যাজেডির বদলে বিভিন্ন রকমভাবে তারা নাটকের যে উপসংরূপ, সেগুলোকে নিয়ে কাজ করতে শুরু করলেন, দুটি সংরূপকে মেলাতে শুরু করলেন। এই জায়গা থেকে তারা ওই ট্র্যাজেডিকে বাদ দিয়ে কোথাও গিয়ে ওই ট্র্যাজিক ফার্স, ট্র্যাজিক কমেডি, এই জাতীয় জায়গাকে তারা আনার চেষ্টা করলেন নাটকে, ফর্মের দিক থেকে। আবার বিষয়ের দিক থেকে যদি আমরা দেখি, যে বিষয়ের দিক থেকেও আমরা
এই ধরো আয়নেস্কোর যে বিখ্যাত নাটক রাইনোসরাস অর্থাৎ গন্ডার, সেখানে আমরা দেখছি যে একটি জায়গার সমস্ত মানুষই গন্ডার হয়ে যাচ্ছে, কিন্তু একটা লোক শেষমেশ গন্ডার হতে অস্বীকার করছে, সে প্রতিবাদ করছে, সে গন্ডার হতে চায় না, সে মানুষই থাকতে চায়, কিন্তু তার কাছে কোনো চয়েস নেই। নাটকের শেষে দেখা যাবে যে লাস্টে সেও গন্ডার হয়ে যাচ্ছে। এই যে ক্ষমতার বিরুদ্ধে কথা বলা, ক্ষমতা কেন্দ্রের বিরুদ্ধাচারণ করা, বিপ্রতীপে যাওয়ার প্রচেষ্টা, এটাও কোথাও গিয়ে কিন্তু প্রতিবাদ। এবং সেই জন্য এই প্রতিবাদের জন্যই আসলে মানুষের জীবনের মানে সেইখান থেকে উৎসাহিত হতে পারে। সেই উৎসারণের জন্য মানুষকে কিন্তু নরহত্যা বা আত্মহনন কোনোটির পথই বেছে নিতে হবে না। নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেই সে কিন্তু এই যুক্তিহীন সমাজকে কোথাও গিয়ে অর্থবহ করে তুলতে পারে। অধ্যাপক বিমল কুমার মুখোপাধ্যায় তার সাহিত্য বিবেক বইটিতে জানাচ্ছেন, আমি কোট করছি, সমগ্রভাবে অ্যাবসার্ডিস্টদের দুটি শ্রেণীতে ভাগ করা সম্ভব বলে মনে করি। প্রথমত, কাফকা, কামু বা হেমিংওয়ের মতো লেখকদের ক্ষেত্রে অ্যাবসার্ড দর্শনের ভিত্তিটাই ছিল প্রধান এবং একমাত্র। দ্বিতীয়ত, বেকেট, আয়নেস্কো প্রমুখ নাট্যকারেরা সাহিত্যরূপে বিচ্ছিন্নতা ও অসংলগ্নতাকে মূর্ত করতে চেয়েছেন, শুধুমাত্র তত্ত্ব প্রতিষ্ঠাতেই তারা খুশি ছিলেন না। অস্তিত্ববাদীদের সঙ্গে অ্যাবসার্ডিস্টদের পার্থক্য কালগত নয়, ভাবগত। দর্শনের দিক থেকে অ্যাবসার্ডিস্টগণ উত্তর অস্তিত্ববাদী দার্শনিক, পোস্ট এক্সিস্টেন্সিয়ালিস্ট। উভয় শ্রেণীর তাত্ত্বিকেরাই যদিও তাদের সমকালীন মৃত্যুতাড়িত জীবনের বিচ্ছিন্নতা, শূন্যগর্ভতা ও অর্থহীনতার দিকটি নানাভাবে প্রচার করেছিলেন এবং মানবরসে সিক্ত করেছিলেন তাদের লেখনী, তবু অস্তিত্ববাদীরা জীবনের বঞ্চনার ভিত্তির ওপর সাহিত্যের মাধ্যমে কল্পনা সমৃদ্ধ আনন্দময় জগৎ নির্মাণ করতে চান। অর্থাৎ সাহিত্য এদের কাছে বাস্তব জগৎকে সুসহ করার জন্য অবাস্তব সৌন্দর্যের জগৎ, কিন্তু অ্যাবসার্ডিস্টরা সাহিত্যকে বাস্তব জীবন সম্পর্ক শূন্য মনে না করলেও সাহিত্যকে মনে করেন না জীবন সংগ্রামে প্রতারিত সৈনিকের পলায়নের কল্পলোক। অর্থাৎ সাহিত্য বাস্তবের প্রতিফলন, সাহিত্যকে ইররিয়েল বলা হচ্ছে, শাস্ত্রে জানাচ্ছেন সাহিত্য হচ্ছে বাস্তবের বাইরে জিনিস। কিন্তু কামু দেখাচ্ছেন যে না, সাহিত্য আসলে অবাস্তবকে অস্বীকার করে, অর্থাৎ বাস্তবকে অস্বীকার করে না। এটা আমরা বুঝতে পারছি যে বিভিন্নভাবে আসলে অস্তিত্ববাদী এবং অ্যাবসার্ডিস্টরা এখানে এই যে কোটেশনটা, আমি কোটেশনটা শেষ করেছি কোটেশনের কিছুক্ষণ আগেই, কোটেশনটার একটা জায়গা নিয়ে শুধু একটুখানি বলার দরকার আছে, বাকিটা পুরোটাই আশা করি বোঝা গেছে, যে এই যে উত্তর অস্তিত্ববাদী বলা হচ্ছে সেটাকে আসলে ওই কামুর বইটা থেকে, কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আমি এদের প্রায় সমসাময়িক বলতে বেশি পছন্দ করব, তার কারণ হচ্ছে যে যদি আমি অস্তিত্ববাদের শুরু সোরেন কিয়েরকেগার্ড থেকে 19 শতক থেকেই ধরি, তাহলে আর এদিকে অ্যাবসার্ডবাদের প্রারম্ভ আমরা যদি কাফকার লেখা থেকে ধরি অর্থাৎ 1915, তাহলেও আমরা একটা জিনিস বুঝতে পারবো যে উভয়ের মধ্যে আমরা বিখ্যাত হওয়ার যে জায়গাটা, অর্থাৎ যে সময়ে উভয় তত্ত্ব সুপ্রতিষ্ঠিত হচ্ছে, সেই সময়টা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালের অর্থ হলো যে ধরা যাক আমি যদি এই একদম মূল বিন্দুকে অস্বীকার করি, কারণ কিয়েরকেগার্ড দিয়ে শুরু হলেও, নিৎসে দিয়ে শুরু হলেও, কিয়েরকেগার্ড বা নিৎসেকে কোটেশানে কামু মূলত ব্যবহার করছেন নিৎসেকে, কিয়েরকেগার্ডও ওই ছাত্রের সময় থেকে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে অনেক বেশি করে অনুদিত হচ্ছেন এবং বিখ্যাতও হচ্ছেন। ফলত আমরা যদি তাদের মূল যে জায়গাটা, অর্থাৎ
সুবিখ্যাত এবং প্রতিষ্ঠিত হওয়ার এই দুটি তত্ত্বের সময়কালটাকে দেখি, তাহলে দুটোকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ধরতে হবে। এবং সেখানে গেলে আমরা দেখব যে দুটো বই, অর্থাৎ কামুর দি মিথ অফ সিসিফাস আর ওদিকে এক্সিস্টেন্সিয়ালিজমের ক্ষেত্রে সাত্রের বিইং অ্যান্ড নাথিংনেস, এই দুটো সময়কাল যদি দেখি 1 বছরের পার্থক্য। এবং সেখানে কিন্তু কামুর বইটা আগে বেরোচ্ছে, 1942-এ বেরোচ্ছে দি মিথ অফ সিসিফাস, আর 1943-এ বেরোচ্ছে বিইং অ্যান্ড নাথিংনেস সাত্রের। সেখানে কিন্তু আবার কামু আগে লিখছেন বইটা, 1 বছর আগে। অর্থাৎ এইভাবে সূক্ষ্ম পার্থক্য না করে, উত্তর অস্তিত্ববাদী এক কথায় না বলে প্রায় সমসাময়িক দুটি দর্শন এইভাবে আমরা ভাবতে পারি, সেটাতে খুব একটা মনে হয় ভুল কিছু হবে না। তবে এটা আমাদের মনে রাখতে হবে যে এই যে অ্যাবসার্ডিটি, এই অ্যাবসার্ডিটি শুধুমাত্র সাহিত্য নয়, বিভিন্ন ক্ষেত্রেই এটি প্রযোজ্য হতে পারে। এবং উদ্ভটের সঙ্গে যে হাস্যরসের সম্পর্ক, সেই হাস্যরসকে কিন্তু এই যে নাট্যকারেরা, তারা কিন্তু খুব একটা অস্বীকার করছেন না, বরঞ্চ তাদের নাটকের বিজ্ঞাপনে দেয়া হচ্ছে যে এটি মানে যেরকম আমেরিকায় বেকেটের যখন ওয়েটিং ফর গোডো অভিনীত হচ্ছে, তখন বলা হচ্ছে যে এটি আসলে দুটি মহাযুদ্ধকে হাসিয়ে আসা নাটক, এরকমভাবে তার বিজ্ঞাপন করা হচ্ছে। কিন্তু যখন দর্শকরা দেখতে যাচ্ছেন, তারা কিছু বুঝতেই পারছেন না, কারণ তারা ওই প্রথাগত যে অর্থ তার সন্ধানে যাচ্ছেন। সেই জন্য হাস্যরসের যে প্রথাগত ভাবনা, সেটিকেও কিন্তু অ্যাবসার্ডিস্টরা আক্রমণ করেছে। তো এক কথায়, সহজ কথায় বলতে গেলে, যে অস্তিবাদীরা কালগতভাবে অ্যাবসার্ডিস্টদের থেকে খুব বেশি আগে পরে নন, প্রায় সমসাময়িক। তবে অস্তিত্ববাদের মূল যে শিকড়, সেটিকে ধরলে, কিয়েরকেগার্ডকে ধরলে অস্তিত্ববাদীরা আগে, অ্যাবসার্ডিস্টরা পরে। দ্বিতীয়ত, সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখব যে এই অ্যাবসার্ডবাদীরা তাদের যে সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্মের শুরু শেষ অর্থাৎ সংরূপ নিয়ে কাজ করছেন, গঠন নিয়ে কাজ করছেন, এবং প্রথাগত বা সনাতনী জায়গা থেকে সরে আসছেন। বাংলা নাটকের ক্ষেত্রে আমরা জানি যে বাদল সরকারের নাটকগুলোর মধ্যে আমরা এই অ্যাবসার্ড নাটকের ছায়া দেখতে পাবো। আমাদের পাঠ্য নাটকগুলো থেকে আমরা উদাহরণ ব্যবহার করতে পারি, এবং ইন্দ্রজিৎ কিংবা বাকি ইতিহাস, ভোমা, একাধিক নাটকের আমরা ব্যবহার করতে পারি। আমরা নাটকগুলিকে আরেকবার পড়লেই বুঝতে পারবো যে কোন নাটকটিকে আমরা ব্যবহার করতে পারবো। তো এটা একটা বড় পার্থক্য অ্যাবসার্ডবাদীদের ক্ষেত্রে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই সাহিত্যকে কিভাবে দেখা হচ্ছে, সেখানেও কিন্তু এক্সিস্টেন্সিয়ালিস্ট এবং অ্যাবসার্ডিস্টদের মধ্যে একটা পার্থক্য, যে যেখানে তারা অস্তিত্ববাদীরা সাহিত্যকে আসলে বাস্তবের যে বাস্তবতা, জীবনের যে রিয়েলিটি, সেখান থেকে পলায়ন হিসাবে দেখছে। কিন্তু এখানে কিন্তু সেইভাবে দেখা হচ্ছে না সাহিত্যকে। ফলত অ্যাবসার্ডিস্টরা কোথাও গিয়ে সাহিত্য বাস্তবকে অস্বীকার করছেন, এটা ধরে নিচ্ছে। এই সূক্ষ্ম পার্থক্যকে বাদ দিলে আমরা পরিশেষে বলতে পারি যে এই অ্যাবসার্ডবাদী এবং অস্তিবাদীদের মধ্যে ভাবনা চিন্তার তুমুল সংযোগ যে শুধু তাই নয়, একটি তত্ত্ব না থাকলে অন্য তত্ত্বটির হয়তো আবির্ভাব হতো না। এবং এই উভয় তত্ত্বের মধ্যে সম্পর্ক, উভয় তাত্ত্বিকদের মধ্যে সম্পর্ক, যেমন কামু এবং সাত্রের মধ্যে সম্পর্ক, এই সমস্ত কিছুই সুবিদিত আমাদের। ফলত এই তত্ত্ব দুটির সঙ্গে সঙ্গে আমরা আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ একদম শেষে বলছি, যে এটা আমাদের মনে রাখতে হবে যে এই দুটো তত্ত্ব দিয়ে আমরা যখন কোনো টেক্সটকে ব্যাখ্যা করার চেষ্টা করব, আমাদের মনে রাখতে হবে যে কোনো টেক্সটই কিন্তু এটা অস্তিত্ববাদী টেক্সট, এটা অ্যাবসার্ডিস্ট টেক্সট এইভাবে লেখা হয় না। টেক্সটের নানা রকমের পার্ট হতে পারে। ফলে যে কোনো টেক্সটকে আমার যদি মনে হয় যে এটা অ্যাবসার্ডিস্ট, তাহলে আমরা কিন্তু সেই অ্যাবসার্ডিটি দিয়ে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব আমার মতো করে। এবং কোনো টেক্সট যদি মনে হয় যে এটা এক্সিস্টেন্সিয়ালিজমের তত্ত্ব দিয়ে পড়া যাবে, তাহলে আমার মতন করে আমি সেটা পড়তেই পারি। এই বলার অতি সহজ সরলে আমি পরিশেষে আবারও বলছি যে অ্যাবসার্ডবাদ এত সহজ সরল বা বিষয়টি নয়। অনেক কথা হয়তো বলা হলো না, কারণ এই বিষয়টি নিতান্তই ছাত্রছাত্রীদের জন্য বলা। তাদের জন্য অতি সহজে এবং অনেক জটিল বিষয়কে বাদ দিয়ে খুব সহজে অ্যাবসার্ডবাদের মূল বিষয়টিকে আলোচনা করার চেষ্টা করা হলো। কেমন লাগলো আশা করি কমেন্টে সবাই জানাবেন। ধন্যবাদ।